আচ্ছা, একটা ব্যাপার কি ভেবে দেখেছেন? আমরা যখন লাইব্রেরির তাক থেকে একটা বই হাতে নিই, আমরা আসলে শুধু একটা গল্প হাতে নিই না। আমরা একটা দীর্ঘ যাত্রার শেষ অংশটা স্পর্শ করি। সেই যাত্রাটা শুরু হয় হয়তো কোনো একটা মিটিং রুমে, বাজেট নিয়ে আলোচনার মধ্যে দিয়ে, আর শেষ হয় আমাদের হাতে। আজ আমরা সেই পুরো যাত্রাটার ভেতরের গল্পটাই শুনব। তো আমাদের হাতে লাইব্রেরি ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে বেশ ইন্টারেস্টিং কিছু নোট এসেছে। আর এই নোটগুলোর সাহায্যেই আমরা আজ দুটো বিষয়কে একটু কাছ থেকে দেখব। প্রথমত, একটা লাইব্রেরির চালিকা শক্তি মানে তার টাকা পয়সার হিসাব, আর দ্বিতীয়ত একটা সাদামাটা বই কিভাবে সবার পড়ার উপযোগী হয়ে লাইব্রেরির তাক পর্যন্ত পৌঁছায় সেই অবাক করা প্রক্রিয়াটা। চলুন তাহলে এই ভেতরের গল্পটা একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, প্রথমেই তাহলে বাজেট নিয়ে কথা বলা যাক। সত্যি বলতে আমার একটা ধারণা ছিল যে লাইব্রেরি হয়তো অনেকটা ভালোবাসার শ্রমে চলে, কিছু অনুদান, কিছু সরকারি সাহায্য, এই তো। কিন্তু এর জন্য যে একটা পুরোদস্তুর বাজেট লাগে আর সেটা এত গুরুত্বপূর্ণ, এটা অনেকেই হয়তো ভাবে না। বাজেট কেন একটা লাইব্রেরির জন্য এতটা অপরিহার্য? আপনার ধারণাটা কিন্তু একদম ভুল না। ভালোবাসা বা প্যাশন তো অবশ্যই লাগে, কিন্তু শুধু সেটা দিয়ে একটা প্রতিষ্ঠান চালানো যায় না, তাই না? বাজেট হলো লাইব্রেরির ফুয়েল। এর সবচেয়ে বড় এবং অবভিয়াস কারণ হলো নূতন বই এবং অন্যান্য উপকরণ কেনা। একটা লাইব্রেরিকে জীবন্ত রাখতে হলে তাকে নিয়মিত নূতন বই, জার্নাল, ম্যাগাজিন দিয়ে সমৃদ্ধ করতে হয়। পাঠকদের চাহিদা বদলায়, নূতন নূতন বিষয় সামনে আসে। সেই চাহিদার সাথে তাল মেলাতে না পারলে লাইব্রেরিটা একটা জাদুঘরে পরিণত হবে আর কি। ঠিক, সংগ্রহটাকে আপ টু ডেট রাখা। হুম, কিন্তু বই কেনাটাই তো সব না, তাই না? বিলকুল না। আজকের দিনে লাইব্রেরি মানে তো শুধু বইয়ের তাক নয়। ভেবে দেখুন, সেখানে কম্পিউটার লাগে, বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হয়, ফটোকপি বা প্রিন্টিংয়ের ব্যবস্থা রাখতে হয়। অনেক লাইব্রেরিতে এখন অডিও বুক বা ই বুকের সংগ্রহও থাকে। এই সব প্রযুক্তি কেনা এবং সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্য বাজেটের একটা একটা বড় অংশ চলে যায়, তাই তো? বিল্ডিংয়ের ভাড়া বা রক্ষণাবেক্ষণ, আসবাবপত্র, পর্যাপ্ত আলো, এমনকি শীতাতপ নিয়ন্ত্রণের খরচও তো আছে। আর মানুষ, যারা এই সব কিছু চালান, সেই লাইব্রেরিয়ান বা কর্মীরা, তাদের কথাও তো ভাবতে হবে। অবশ্যই, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগগুলোর একটা। কর্মীদের বেতন, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, এটা বাজেটের একটা কোর বা মূল অংশ। আজকে লাইব্রেরিয়ানদের শুধু বই সাজিয়ে রাখলে চলে না। তাদের ডেটা ম্যানেজমেন্ট জানতে হয়, কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম চালাতে হয়, ডিজিটাল লিটারেসি শেখাতে হয়। এই দক্ষতাগুলো অর্জনের জন্য প্রশিক্ষণের প্রয়োজন। এছাড়াও বিভিন্ন ওয়ার্কশপ, ছোটদের জন্য গল্পের আসর বা লেখকদের নিয়ে কোনো অনুষ্ঠান আয়োজন করতে গেলেও তো টাকার দরকার। সোজা কথায় বললে বাজেট ঠিকঠাক না হলে লাইব্রেরিটা ঠিক মতো চলতেই পারবে না। তাহলে তো দেখছি অনেকগুলো খাত। একদিকে নতুন বই কেনার তাগিদ, অন্যদিকে হয়তো বিল্ডিংয়ের ছাদটা মেরামত করা দরকার। একজন লাইব্রেরিয়ান এই দুটো প্রয়োজনের মধ্যে ভারসাম্যটা করেন কিভাবে? মানে, টাকা খরচের সিদ্ধান্তটা কি তিনি নিজের ইচ্ছামতো নেন, নাকি এর জন্য কোনো নির্দিষ্ট নিয়ম বা মডেল আছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর জন্য নির্দিষ্ট কিছু মডেল বা পদ্ধতি আছে। আমাদের সোর্সে মূলত দুটো পদ্ধতির কথা বলা হয়েছে। সবচেয়ে পুরনো আর সহজ পদ্ধতিটার নাম হল লাইন আইটেম বাজেট। নামটা শুনলেই বোঝা যায় এখানে প্রত্যেকটা লাইনের জন্য আলাদা করে টাকা বরাদ্দ করা হয়। মানে, বই কেনার জন্য 10,000 টাকা, কর্মীদের বেতনের জন্য 50,000, বিদ্যুৎ বিলের জন্য 5,000, এরকম খোপ খোপ করে ভাগ করা। একদম তাই। এর সুবিধা হলো এটা তৈরি করা খুব সহজ, আর খরচের হিসাব রাখাও খুব সোজা। বছর শেষে পরিষ্কার বোঝা যায় কোন খাতে কত টাকা খরচ হলো। ছোট বা মাঝারি আকারের লাইব্রেরির জন্য এটা বেশ কার্যকর একটা পদ্ধতি। কিন্তু এটা শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে কি ততটাই কার্যকর? আমার কেন জানি মনে হচ্ছে এটা লাইব্রেরিয়ানদের সৃজনশীলতাকে বা নতুন কিছু করার ইচ্ছেকে আটকে দেয়। ধরুন, হঠাৎ করে স্থানীয় লেখকদের বইয়ের খুব চাহিদা বাড়ল, কিন্তু বই কেনার বাজেট তো নির্দিষ্ট এবং প্রায় শেষ। তখন কি হবে? অন্য কোনো খাতের বেঁচে যাওয়া টাকা কি এদিকে আনা যাবে না? আপনি একেবারে সঠিক জায়গাটা ধরেছেন। এটাই লাইন আইটেম বাজেটের সবচেয়ে বড় দুর্বলতা। এটা খুব অনমনীয় বা রিজিড। এক খাতের টাকা অন্য খাতে নিয়ে আসাটা বেশ জটিল, অনেক ক্ষেত্রে নিয়মই থাকে না। এটা লাইব্রেরিকে একটা রক্ষণাত্মক অবস্থানে রাখে। মূল লক্ষ্য থাকে শুধু খরচটা ঠিকঠাকভাবে চালিয়ে নেওয়া, নতুন কিছু করার দিকে ফোকাস থাকে না। তাহলে এর বিকল্প কি? নিশ্চয়ই আরও আধুনিক কোনো পদ্ধতি আছে।
হ্যাঁ, আছে। আর সেই পদ্ধতিটার নাম হলো পারফরম্যান্স বাজেট। এখানে ফোকাসটা খরচের খাতের উপর নয়, বরং কাজের ফলাফলের উপর। অর্থাৎ শুধু টাকাটা কোথায় খরচ করব এই প্রশ্নটা না করে প্রশ্ন করা হয়, আমরা এই টাকা দিয়ে কি অর্জন করতে চাই। বাহ, এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিচ্ছে। একটা উদাহরণ দেওয়া যাবে? অবশ্যই। ধরুন, লাইন আইটেম বাজেটে বলা থাকবে শিশুতোষ বই কেনার জন্য ৫,০০০ টাকা বরাদ্দ। অন্যদিকে পারফরম্যান্স বাজেটে বলা হবে এলাকার শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়াতে আগামী ৬ মাসে পাঠক সংখ্যা ২০% বৃদ্ধি করার লক্ষ্যে নতুন বই কেনা এবং প্রচারণার জন্য ৫,০০০ টাকা বরাদ্দ। পার্থক্যটা ধরতে পারছেন? এখানে খরচের সাথে একটা নির্দিষ্ট লক্ষ্য বা পারফরম্যান্স জুড়ে দেওয়া হচ্ছে। তার মানে কি এটা বলা যায় যে একটা লাইব্রেরি কোন পদ্ধতির বাজেট ব্যবহার করছে তা থেকে তাদের উচ্চাকাঙ্ক্ষা বা দর্শন সম্পর্কেও একটা ধারণা পাওয়া যায়? যেমন যারা শুধু টিকে থাকতে চায় তারা লাইন আইটেম ব্যবহার করে, আর যারা সমাজে প্রভাব ফেলতে চায় তারা পারফরম্যান্স বাজেটের দিকে ঝোঁকে। চমৎকার বলেছেন। এটা অনেকটা রক্ষণাত্মক বনাম আক্রমণাত্মক কৌশলের মতো। পারফরম্যান্স বাজেট একটা লাইব্রেরিকে বাধ্য করে তার কাজের মূল্যায়ন করতে। বছর শেষে তারা শুধু খরচের হিসাব দেখে না, তারা দেখে তাদের লক্ষ্যগুলো পূরণ হয়েছে কিনা। এটা লাইব্রেরিকে একটা সাধারণ সংগ্রহশালা থেকে একটা সামাজিক পরিবর্তনের কেন্দ্রে পরিণত করার প্রথম ধাপ। তবে এর একটা চ্যালেঞ্জও আছে। এই বাজেট তৈরি করাটা বেশ জটিল এবং প্রতিটি কাজের ফলাফল পরিমাপ করাও সবসময় সহজ হয় না। তাহলে টাকার হিসাবটা তো বোঝা গেল। এটা অনেকটা গাড়ির ইঞ্জিনের মতো, বাইরে থেকে দেখা যায় না, কিন্তু এটা ছাড়া গাড়ি চলে না। কিন্তু আমরা যারা সাধারণ পাঠক তারা তো ইঞ্জিন নিয়ে ভাবি না, আমরা গাড়ির ডিজাইন বা ভেতরের আরামটা দেখি। লাইব্রেরির ক্ষেত্রে সেই গাড়িটা হলো বই। চলুন এবার সেই বইটার কাছে যাওয়া যাক। একটা নতুন বই কিভাবে লাইব্রেরির অংশ হয়ে ওঠে? ঠিক, এবার আমরা সেই দৃশ্যমান জগতে প্রবেশ করছি। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় গ্রন্থাগার প্রক্রিয়াকরণ বা লাইব্রেরি প্রসেসিং। এর প্রথম ধাপ হল নির্বাচন, তাই তো? মানে কোন বইটা কেনা হবে সেই সিদ্ধান্ত নেওয়া। ঠিক তাই, নির্বাচন ও সংগ্রহ। আচ্ছা, এই বই নির্বাচনের সিদ্ধান্তটা কারা নেন? এটা কি একজন লাইব্রেরিয়ানের ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে, নাকি এর পেছনে কোনো বিজ্ঞান আছে? এখানে ব্যক্তিগত পছন্দের জায়গা খুব কম। এটা একটা ডেটা নির্ভর এবং কমিউনিটি কেন্দ্রিক প্রক্রিয়া। লাইব্রেরিয়ানরা দেখেন পাঠকরা কোন ধরনের বই বেশি ধার নিচ্ছেন, কোন বইয়ের জন্য অনুরোধ আসছে। তারা বেস্টসেলার তালিকা দেখেন, বইয়ের রিভিউ পড়েন এবং লাইব্রেরির যে মূল লক্ষ্য, মানে ধরুন কোনো লাইব্রেরি স্থানীয় ইতিহাস বা বিজ্ঞানের উপর জোর দেয়, সেটার সাথে মিলিয়ে বই নির্বাচন করেন। আর বই শুধু কেনা হয় না, অনেক সময় বিখ্যাত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বই উপহার বা অনুদান হিসেবেও দেয়। বেশ, বইটা তাহলে লাইব্রেরিতে এসে পৌঁছালো, এরপর কি? আমার তো ধারণা এরপরই তাকে সোজা শেলফে রেখে দেওয়া হয়। এর মাঝেও কি কিছু আছে? এখানেই তো আসল কাজ শুরু। বইটা হাতে পাওয়ার পর প্রথম আনুষ্ঠানিক ধাপ হল গ্রহণ ও নথিভুক্তি বা অ্যাকসেশনিং। সংগৃহীত প্রতিটি বইকে একটা বিশাল রেজিস্টারে তালিকাভুক্ত করা হয়। এই রেজিস্টারে বইটার ব্যাপারে কিছু মৌলিক তথ্য, যেমন কবে পাওয়া গেল, কোথা থেকে পাওয়া গেল, দাম কত, এইসব লেখা থাকে। আর প্রত্যেকটা বইকে একটা ইউনিক নম্বর দেওয়া হয়, যেটাকে বলে অ্যাকসেশন নম্বর। এটাকে আপনি লাইব্রেরিতে বইটার জন্মসনদ বলতে পারেন। একটা জন্মসনদ, দারুণ উপমা তো। আচ্ছা, এই নম্বরটার কাজ কি? এটা কি শুধু হিসাব রাখার জন্য? হিসাব রাখাটা তো একটা কাজ বটেই। এই নম্বর দিয়ে লাইব্রেরির মোট বইয়ের সংখ্যা জানা যায়, কিন্তু এর চেয়েও বড় কাজ হলো বইটাকে ট্র্যাক করা। যদি কোনো বই হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এই নম্বর দিয়ে রেজিস্টার থেকে সেটা সব তথ্য বের করে ফেলা যায়। এটা অনেকটা মানুষের আইডি কার্ডের মতো। আইডি কার্ড পাওয়ার পর তাহলে বইটার পরিচিতি তৈরির কাজ শুরু হয়, যেটাকে আপনারা ক্যাটালগিং বলেন। আমার ধারণা এটা মানে বইয়ের নাম আর লেখকের নাম কম্পিউটারে টাইপ করে দেওয়া, তাই তো? এর থেকে অনেক বেশি কিছু। ক্যাটালগিং হলো এই পুরো প্রক্রিয়ার মস্তিষ্ক। এখানে শুধু নাম বা লেখকের তথ্যই থাকে না, বইটার একটা সম্পূর্ণ বায়োডেটা তৈরি করা হয়। বইটির প্রকাশক কে, কত সালে প্রকাশিত, বইতে কতগুলো পৃষ্ঠা আছে, আইএসবিএন নম্বর কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বইটা কোন কোন বিষয়ের উপর লেখা। এই কাজটি করার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু নিয়ম মানতে হয়। যেমন আমাদের সোর্সে AACR2 বা অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের কথা বলা হয়েছে। কিন্তু এত নিয়মকানুন মেনে চলার দরকার কি? এক এক লাইব্রেরি নিজেদের মতো করে করলেই তো পারে। কারণ জ্ঞান কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়।
ধরুন আপনার এলাকার লাইব্রেরিতে একটা বই নেই, কিন্তু অন্য শহরের একটা লাইব্রেরিতে আছে। দুটো লাইব্রেরি যদি একই ক্যাটালগিং নিয়ম মেনে চলে, তাহলে তাদের কম্পিউটার সিস্টেম একে অপরের সাথে কথা বলতে পারবে। এর ফলে এক লাইব্রেরি থেকে অন্য লাইব্রেরিতে বই ধার করা বা তথ্য আদান-প্রদান করা অনেক সহজ হয়ে যায়। এটা একটা গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করে। ওয়াও, এটা তো ভাবিনি। এর পরের ধাপটা আমার সবচেয়ে আকর্ষণীয় লাগে, শ্রেণী বিভাজন বা ক্লাসিফিকেশন। একটা ছোট্ট নম্বর দিয়ে কিভাবে একটা গোটা বইয়ের বিষয়বস্তুকে চিহ্নিত করা হয়, এটা ভাবলেই অবাক লাগে। এটা সত্যি একটা অসাধারণ পদ্ধতি। এর মূল উদ্দেশ্য হল একই বিষয়ের সব বইকে এক জায়গায় রাখা, যাতে পাঠকরা সহজেই তাদের পছন্দের বিষয়ের বইগুলো খুঁজে পান। এর জন্য বিশ্বজুড়ে মূলত দুটো পদ্ধতি খুব জনপ্রিয়: ডিউই ডেসিমেল ক্লাসিফিকেশন আর লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন। যেমন ডিউই পদ্ধতিতে 500 থেকে 599 পর্যন্ত বিজ্ঞানের বই, 800 থেকে 899 পর্যন্ত সাহিত্যের বই রাখা হয়। কিন্তু অনেক বই তো থাকে যেগুলো একাধিক বিষয়ের উপর লেখা। ধরুন একটা ঐতিহাসিক উপন্যাস যার মধ্যে আবার সায়েন্স ফিকশনের ছোঁয়া আছে, সেটার ক্লাসিফিকেশন কিভাবে হবে? এটাই ক্লাসিফিকেশনের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং শৈল্পিক দিক। লাইব্রেরিয়ানকে তখন সিদ্ধান্ত নিতে হয় বইটির মূল ফোকাস কোন দিকে। তিনি বইটির বিষয়বস্তু বিশ্লেষণ করে সবচেয়ে প্রধান বিষয়টিকে বেছে নেন এবং সেই অনুযায়ী নম্বর দেন। অনেক সময় একটি প্রধান নম্বরের সাথে অতিরিক্ত কিছু নোট যোগ করে দেওয়া হয়, যাতে বইটির অন্যান্য দিকও বোঝা যায়। মজার ব্যাপার হলো, এই একটা ছোট্ট ভুলের জন্য একবার একটা রান্নার বইকে জ্যোতির্বিজ্ঞানের সেকশনে পাওয়া গিয়েছিল। পাঠক নিশ্চয়ই খুব অবাক হয়েছিলেন ব্ল্যাক হোল নিয়ে পড়তে গিয়ে গরুর মাংসের রেসিপি পেয়ে। হতেই পারে। আচ্ছা, নম্বর তো দেওয়া হলো, এরপর বইয়ের গায়ে যে স্ট্যাম্প আর লেবেল লাগানো হয় সেই পর্বটা আসে। বইটা যেন তার লাইব্রেরির ইউনিফর্ম পরে নেয়। ঠিক তাই। এরপর শুরু হয় ফিজিক্যাল প্রসেসিং। লাইব্রেরির মালিকানা নিশ্চিত করতে বইয়ের কয়েকটি নির্দিষ্ট পাতায় গ্রন্থাগারের সিল বা স্ট্যাম্প দেওয়া হয়। এরপর বই ধার দেওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য বইয়ের ভেতরে একটা বুক পকেট লাগানো হয়, যেখানে ডিউ ডেট স্লিপ রাখা যায়। আর সবশেষে বইয়ের শিরোধারায় বা স্পাইনে সেই শ্রেণী নম্বর সহ একটি লেবেল লাগিয়ে দেওয়া হয়, যাতে শেলফে তাকে দূর থেকে চেনা যায়। ব্যাস, তাহলে বই এখন প্রস্তুত। তাকে তার নির্দিষ্ট শেলফে রেখে দিলেই তো কাজ শেষ, যাত্রা সমাপ্ত। সমাপ্ত নয়, বরং একটা নতুন অধ্যায়ের শুরু। শেলফে রাখার পরেই বইটার আসল জীবন শুরু হয়, পাঠকদের সাথে তার সংযোগ। কিন্তু এর পরেও লাইব্রেরির কাজ চলতে থাকে। বইগুলো নিয়মিত পরিষ্কার করতে হয়, ধুলোবালি থেকে বাঁচাতে হয়। কোনো বইয়ের পাতা ছিঁড়ে গেলে বা বাঁধাই নষ্ট হয়ে গেলে সেটাকে মেরামত করতে হয়। এই রক্ষণাবেক্ষণের কাজটা খুব জরুরি। আজকাল তো অনেক আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হয় এই প্রক্রিয়াগুলোকে সহজ করার জন্য, তাই না? আমি RFID ট্যাগের কথা শুনেছি। একদম। আরএফআইডি বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি লাইব্রেরি ব্যবস্থাপনায় একটা বিপ্লব এনেছে। প্রতিটি বইতে একটা পাতলা চিপ বা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এর ফলে বই ট্র্যাক করা অবিশ্বাস্য রকম সহজ হয়ে যায়। আগে লাইব্রেরির সব বইয়ের হিসাব বা ইনভেন্টরি মেলানোর জন্য লাইব্রেরি 1 সপ্তাহ বা তারও বেশি সময় বন্ধ রাখতে হতো, আর কর্মীরা একটা একটা করে বইয়ের বারকোড স্ক্যান করতেন। এখন একটা হ্যান্ডহেল্ড আরএফআইডি স্ক্যানার দিয়ে তাকের সামনে দিয়ে হেঁটে গেলেই কয়েক ঘন্টার মধ্যে পুরো লাইব্রেরির ইনভেন্টরি হয়ে যায়। তার মানে বই ধার দেওয়া বা ফেরত দেওয়ার প্রক্রিয়াও নিশ্চয়ই অনেক দ্রুত হয়ে গেছে। এখন অনেক লাইব্রেরিতে সেলফ চেকআউট কাউন্টার থাকে। পাঠক তার নিজের লাইব্রেরি কার্ড আর বইগুলো একটা মেশিনের উপর রাখলেই মেশিন স্বয়ংক্রিয়ভাবে বইগুলো তার নামে ইস্যু করে দেয়। এতে সময়ও বাঁচে, আবার কর্মীদের ওপর চাপও কমে। তারা সেই সময়টা পাঠকদের আরও ভালোভাবে সাহায্য করার কাজে লাগাতে পারেন। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা একটা লাইব্রেরির দুটো জগৎ দেখলাম। একটা হলো তার অদৃশ্য ইঞ্জিন, সেই জটিল আর্থিক পরিকল্পনা যার সবকিছুকে সচল রাখে, আর অন্যটা হলো সেই যত্নশীল এবং সূক্ষ্ম যাত্রা, যার মধ্যে দিয়ে একটা সাধারণ বই পাঠকের হাতে পৌঁছনোর জন্য অসাধারণ হয়ে ওঠে। এটা জ্ঞান এবং ব্যবস্থাপনার এক দারুণ সমন্বয়। আর এই সমস্ত জটিল প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কিন্তু একটাই: জ্ঞানকে শুধু সংরক্ষণ করা নয়, বরং সেই জ্ঞানকে সকলের জন্য সহজলভ্য, অনুসন্ধানযোগ্য এবং ব্যবহারযোগ্য করে তোলা।
প্রতিটি বইকে সঠিকভাবে ক্যাটালগ ও ক্লাসিফাই করার মাধ্যমে আমরা নিশ্চিত করি যে সঠিক পাঠকের কাছে সঠিক জ্ঞানটা যেন সহজেই পৌঁছাতে পারে। এটা আসলে জ্ঞানকে ভাগ করে নেওয়ার জন্য একটা সুগঠিত ব্যবস্থা তৈরি করার প্রয়াস। আজকের আলোচনা থেকে একটা অসাধারণ ছবি পাওয়া গেল। আচ্ছা, এই পুরো ব্যাপারটা ভাবতে ভাবতে আমার মাথায় একটা প্রশ্ন আসছে, যেটা হয়তো আমাদের শ্রোতারাও ভাবতে পারেন। আমরা দেখলাম ভৌত বইয়ের জন্য কতটা বিস্তারিত একটি প্রক্রিয়া অনুসরণ করা হয়। এখন যেহেতু গ্রন্থাগারগুলো ই-বুক এবং অনলাইন জার্নালের মতো ডিজিটাল রিসোর্সও পরিচালনা করছে, তাহলে এই প্রথাগত ধাপগুলো যেমন ক্যাটালগিং, শ্রেণীবিভাজন, এমনকি শেলভিং একটি সম্পূর্ণ ডিজিটাল বিশ্বের জন্য কিভাবে নতুন করে কল্পনা করার প্রয়োজন হতে পারে?